মেহরাব জানতে চায় মুচকি হেসে। ক্যামেরায় অল্প একটু সুখের হাস্যহীন মুখশ্রী চোখে পড়ে, সেদিকেই তার দৃষ্টি। বর্ণ আর দাঁড়ায়নি, দাঁতে দাঁত নিষ্পেষিত করে গটগট পায়ে হেঁটে প্রস্থান করে। এই ডক্টরের প্রতি কোনো কারণে সে বিশেষ কৃতজ্ঞ নয়তো? রাত 12 ঘটিকায় ইভেন্ট থেকে ফিরেছিল বর্ণ। বাইকে আছে, সাথে সিয়াম, কানে ব্লুটুথ উভয়ের, অর্থাৎ কাছাকাছি দূরত্বে এক বা একাধিকের সাথে কানেক্ট আছে। হঠাৎই থামলো বর্ণ, চতুর ক্ষুরোধার চাহনিতে আর চোখে আশেপাশে পর্যবেক্ষণ করে ইচ্ছে করে চেনা অপরিচিত পরিচিত জনমানবহীন রাস্তা ধরল। চলতে চলতে আকস্মাৎ থেমে যেতে হয় তাদের বাধ্যতামূলক। দুজনেই আলাদা আলাদা বাইকে, আরও 4টি বাইক সামনে থেকে পথ রোধ করে চতুর্দিকে তাদের ঘিরে ধরে। মোট 12 জন বাইকার। ঝটফট একজন এগিয়ে এলো, পিস্তল তাক করে বর্ণের মুখোমুখি। অনর গলায় কিছু বাক্যগুচ্ছ আওড়ালো। রকস্টার, কই মাসের যান? দুইবার জমের বাড়ি থেকে কায়দায় নিজে তো বেঁচে ফিরেছিস, আমার লোকেদেরও কি সব খাইয়ে পড়িয়ে আমারই সামনে সুসাইড করতে বাধ্য করেছিস? এত পাওয়ারফুল তুই, সামান্য সঙ্গীত শিল্পী হয়। শুনলাম তোর সৈক বোবা বোনটাও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ছ্যা, কোথায় ভাবলাম ওই নির্জন জায়গাতে গেলে পচে মরবে, তখন বুঝতি কলিজায় হাত দিলে কেমন লাগে। কিন্তু মিস্সি শালা নিজের স্বার্থ হাসিল করতে তোকে পিরিতি দেখিয়ে ব্ল্যাকমেল করতে গেল। আজ কিভাবে বাঁচবি রে রকস্টার? কোন প্রবাদ যেন বলিস তুই? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আজ পাখা চিরতরে ছেড়ে দেওয়া হবে তোর। কুচকুচে আধার অম্বর, ফাঁকা নির্জন রাস্তায় নিয়ন আলো জলে নিভু নিভু। মুখোশে পরিধানে লোকটা বলল পরপর। বর্ণর খালি হাত, নিজেকে প্রোটেক্ট করার কোনো অস্ত্র নেই, অন্তত এতগুলো পিস্তলের সামনে। তারা ভেবে নিল রকস্টার এবার হেরে যাওয়া বিড়ালের মতো বশ্যতা স্বীকার করে ভয়ার্ত গলায় ক্ষমা চেয়ে নেবে, জীবন ভিক্ষে চাইবে। অথচ বর্ণ চোখে গগলস ঠিক করে বাইক ছেড়ে নেমে এলো। সারেন্ডার করার ভঙ্গিমায় ধীর পায়ে এক পা দুপা এগিয়ে রিভলভারের সামনে থামলো। অতপর মুজেল হাতে চেপে স্বেচ্ছায় কপাল বরাবর থেকে সিংহের মতো শির উঁচু করে সগর্ভে শীতল গলায় বলল স্বল্প ভাষায়, শুট মি। পরিস্থিতি স্তব্ধ হলো কিয়ৎক্ষণ। সিয়াম পাশে এসে দাঁড়ালো, বুকে হাত চেপে। লোকগুলো অবাক হলো বই কি। বর্ণ বোধ হয় তখন নির্লিপ্ত গলায় ঠোঁট নাড়িয়ে গুনছিল 1 2 3। মুহূর্তেই 12 থেকে 7 জনের বাহু বরাবর নির্ভুল নিশানায় অদূর থেকে ট্যাশার ছেড়ে 4 থেকে 8 ইঞ্চি লম্বায় দুটো করে 14টি ডার্ট বেরিয়ে আসে বুলেটের মতো। সেকেন্ডের ব্যবধানে 7 জনই কম্পিত শরীরের ভারসাম্য হারিয়ে হড়হড় করে পিচঢালা রাস্তায় লুটিয়ে পড়ে। রক্ত বের হচ্ছে, মৃত্যু যন্ত্রণায় ছটফটও করছে না কেউ, অর্থাৎ মরেনি, কেবল সাময়িক সময়ের জন্য জ্ঞান হারিয়েছে। ট্যাশার এমন একটি ডিভাইস যা প্রজেক্টাইল শুট করে, যেটা শরীরে বিদ্ধ হয়ে বৈদ্যুতিক শক দেয়, যার ফলে মানুষ অজ্ঞান হয়ে যায়। যেই 7 জন লুটিয়ে পড়েছে তাদের হাতে ছিল পিস্তল, বাকিদের হাতে ধারালো চাকু। বর্ণের দিকে পিস্তল তাক করে রাখা লোকটা বিস্ময়ে স্তম্ভিত হলো, হাত গুটিয়ে নিল মনের অজান্তেই। ফ্যাল ফ্যাল চোখে গ্যাংয়ের অধিকাংশ লুটিয়ে পড়া দেহগুলোর দিকে তাকায়। তাদের ধারণা ওরা মৃত্যুবরণ করে নিয়েছে। ততক্ষণে রাস্তার সামনে পিছে দুপাশ থেকে মিষ্টির লোভে মাটিতে পড়ে থাকা চিনিতে পিঁপড়ে হামলে পড়ার ন্যায় অগণিত বাইক ছুটে এসে বৃত্তাকার রূপ ধারণ করে। আনুমানিক বাইকার 50-এর কাছাকাছি হবে। তাদের ফাঁক গলে একটা বিড়ালও গলতে পারবে কিনা সন্দেহ। অনুগত করার মতো প্রতিটি বাইকারের মুখে ফুটে বেরিয়ে আসে। বর্ণ গা ছেড়ে নিঃশব্দে বাঁকা হেসে লুটিয়ে পড়া দেহের দিকে তাকিয়ে বলে, মরণি, ব্যাস অজ্ঞান হয়েছে। কি হলো? শুট কর। পিস্তল হাতে থাকা লোকটা পুনরায় বর্ণের কপালে পিস্তল ঠেকায়, হতবুদ্ধির মতো থমথমে মুখে। ক্ষিপ্র অথচ অস্থির হয়ে চাপা উত্তেজনা ঢেলে বলল, তোকে সশরীরে নিতে না পারলে শুট করতে অর্ডার আছে রকস্টার। জীবন বাজি রেখে এই কাজে নেমেছে। আজ তোকে উপরে পাঠিয়ে মরব।
বাহু ভেদ করে গুলি বেরিয়ে গেছে বর্ণের। হালকা পোঁচ লেগেছে, ফলস্বরূপ গলগলিয়ে রক্ত ছুটছে ক্ষতস্থান থেকে। রিভলভার তাক করা লোকটা এখন গ্যাংয়ের দু লোকের হাতে বন্দি। সজ্ঞানে যারা ছিল খানিক আগে তারাও ঢলে পড়েছে রাস্তার কোলে। টেনে হিঁচড়ে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে তাদের। সিয়ামের কপালে কালো রঙের একটা পট্টি বাঁধা থাকে সবসময় অকারণেই। সেটা খুলে বর্ণের বাহুতে বেঁধে দিল। রক্তক্ষরণ খানিকটা বোধ করা গেছে তাতে, তবুও ছুঁয়ে ছুঁয়ে পড়ছে টকটকে লালচে খয়েরি তরল। সাদাটে জ্যাকেটে তা স্পষ্ট দেখা যায়। এই যে বর্ণের বাহু কেটে রক্ত বেরোচ্ছে, নিশ্চয়ই ক্ষততে চিনচিনে অথবা ধারালো ব্যথা অনুভূত হওয়ার কথা। অথচ পুরুষটি নির্বিকার, তবে ক্ষণে ক্ষণে চোখ কুঁচকে চ বাচক শব্দ উচ্চারণ করছে। ক্ষতস্থানে হাত ডোলে। জিসান ল্যাপটপ খুলে এগিয়ে এলো, বলল রোবোটিক গলায়, জুয়েস জোরদার, যে আড়াল থেকে তোকে উপরে পাঠাতে একের পর এক প্ল্যান করছে। মেশিনর সিলেক্ট করা ভয়েসটাও তার। এই নিয়ে তিনবার হামলা, সব ওরই চক্র। তাফসিয়ান বর্ণ অনীহা প্রকাশ করে স্ক্রিনে নজর রাখল। সবেমাত্র জিসানের বলা লোকটাকে দেখা যাচ্ছে, সেই সাথে তার পুরো জানকারি। নিঃসন্দেহে জোসেফ জোয়ার্দার একজন সুদর্শন ব্যক্তি। সিক্স প্যাক বডি, নীল মণিযুক্ত তীক্ষ্ণ চোখের দৃষ্টি, আরও আছে চতুর মস্তিষ্ক। ছদ্ম মনোভাব মিছিমিছি ভাবুক হয় বর্ণের। দুভ্রুর মধ্যভাগে তর্জনী ঘষে বলল, ওর সাথে আজও ফেস টু ফেস দেখা হয়নি একবারও। কলেজে হাত দিলাম কখন? সিয়াম এক নজর ভদ্রলোককে চোখ তুলে দেখে পুনরায় পিছু হাত মুড়ে দৃষ্টি অবনীত রাখে। মনে মনে ড্রামা কিং উপাধি দিয়ে মুখ ভেঙচি দিল কিনা বোঝা দেয়। জিসান ফোঁস করে শ্বাস ছেড়ে স্মরণ করিয়ে দেওয়ার ভঙ্গিতে জবাব দেয়, ফিউ মাত্র এগো 54 crore টাকার ব্র্যাক্স অ্যাকাউন্ট হ্যাক করেছিল আমাদের টিম, যার কিছু ভাগ দেশের বিভিন্ন ইতিমখানা, বৃদ্ধাশ্রমে এবং বেসরকারি স্কুল কলেজে সহ আরও কিছু প্রতিষ্ঠানে ডোনেট করা হয়েছে। দেশের সীমান্ত থেকে 2000-এর মোট 99 জন নারী ভিনদেশে পাচার করার আগে ক্যাপ্টেনের টিম প্রোটেক্ট করে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেয়। এ তো প্রায় কোটি কোটি টাকার লোকসান। এগুলোকে কি কলিজায় হাত দেওয়া বলে না? বলা বাহুল্য, ক্যাপ্টেন শব্দটি জিসান আরিয়ানের উদ্দেশ্যে বলেছে। বাংলাদেশ আর্মিতে ক্যাপ্টেন পদে রয়েছে আরিয়ান। রূপালী নিয়ন আলোয় বাইকে হেলান দিয়ে ভ্রু কুঁচকে বন্দি লোকটার আপাদমস্তক পর্যবেক্ষণ করল। বেচারার সঙ্গী বাকি 11 জন বর্তমানে নিরুদ্দেশ বলা চলে। কে জানে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদের। হুট করে সোজা দাঁড়িয়ে গেল বর্ণ, ধীর পায়ে এগিয়ে গেল লোকটার উদ্দেশ্যে। ভয় পাচ্ছিল সে বর্ণকে এগোতে দেখে। এতক্ষণে তার ধারণা নেওয়া শেষ, এই রক স্টার কোনো সাধারণ মানুষ নয়। এর পিছু আরও কঠিন এক পরিচয় লুকিয়ে আছে, যা আম পাবলিক এখনও অবগত নয়। বর্ণের হাত বুকের দিকে এগোতে দেখে চোখ খিচে নিল লোকটা। পরবর্তীতে শরীরে আঘাত অনুভব না হতেই আবার চোখ মেলল। তার পরনের শার্ট দুদিকে ছিঁড়ে ফাঁক করে বোতামের মতো জিনিসটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগে বর্ণ। এটাকে স্পাই ক্যামেরা বলে। ওপারে একজন ব্যক্তি লাইভে আছে, মুন্না ভাই নাম তার। বর্ণ কিভাবে প্রতিবার বেঁচে যায় আজ সরাসরি দেখতে চেয়েছিল, তবে সে এই মুহূর্তে বোধহয় স্তব্ধ, বাকশূন্য। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে চোখের সামনে ক্যামেরাখানা তুলে ধরে বলল, হেয়ালি গলায় মৃদু অভিমান মিশিয়ে, কোনো এক কালে কত ভালো দোস্ত ছিলাম আমরা। সব ভুলে এভাবে এই অধমকে ফিল্ড থেকে আউট করে দিতে চাস? ছি, সেই মনেও খুব অভিমান করেছি আমি। সি ইউ সুন। কথা শেষ হতেই পায়ের নিচে ক্যামেরা পিষ্ঠ করে পুনরায় বাইকে এসে বসে হাতের ইশারায় লোকটাকে নিয়ে যেতে ইঙ্গিত দেয়। এখন কোথায় আছো? স্বর গম্ভীর হলো। জিসান ল্যাপটপ কিবোর্ড বার কয়েক প্রেস করে জবাব দেয়, মুন্না ভাই বর্তমানে ইতালিতে অবস্থান করেছে। একটা প্রশ্ন, সিয়াম বলল বাঁ হাতের তর্জনী তুলে। কেউ প্রত্যুত্তর করেনি, কেবল নজর তার পানে নিবদ্ধ রয়েছে ধীর স্থির। সে জানতে চায়, এসবের পিছনে যে চিপ ছিল তা মুন্না ভাই কিভাবে জানলো? এই ইনফরমেশন তো আড়ালে থাকার কথা। জিসান জবাব দেয়, ব্যাংক অ্যাকাউন্ট কে বা কারা হ্যাক করেছে এখনও জানে না ভদ্রলোক,
তবে এটা জানতে পেরেছে যে নারী পাচারের ব্যর্থ হওয়ায় পেছনে কার হাত রয়েছে। আর এই ইনফরমেশনটা ও কিভাবে পেল? জিসান ঠোঁট এলিয়ে মৃদু হাসল। স্বয়ং আসফিয়ান বর্ণ দিয়েছে। সুখ এখনো জেগে আছে। রাত বাজে 1টা। আজ সারা বেলা খোশ মেজাজে কেটেছে তার। মিটিমিটি হাসিতে সবার সাথে প্রাণ খুলে আলাপ জমিয়েছে খানিক পূর্বেও যে যার শোবার ঘরে। ড্রয়িং স্পেসে এই মুহূর্তে সে ছাড়া দ্বিতীয় কেউ উপস্থিত নেই। আব্বুকে সারপ্রাইজ দেবে বলে এতক্ষণ জেগে থাকা। তুফা অব্র কারণটা জানতে চেয়েছে বার কয়েক, কিন্তু সুখ প্রথমে সারপ্রাইজটা আব্বুকেই দেবে। আম্মু ছিল পাশে, কিছু মনে পড়ায় রুমে গিয়েছে। কলিং বেলের আওয়াজ কর্ণগোঠরে পৌঁছাতেই ছুটল সুখ। আব্বু এসেছে নির্ঘাত। মিনিট দুয়েক আগেও এসএমএসে কথা হয়েছে। আব্বু বলেছে বাড়ির নিকটেই এসে পৌঁছেছেন তিনি। ব্যাস, আর কিছুক্ষণ। ঠোঁটে হাসি টেনে মেইন ডোর খুলতে সুখ স্তব্ধ চোখে তাকিয়ে রয়। হতভম্ব দৃষ্টিপাত। প্রদীপের শেষ আলো নিভে আসার মতো ধীরে ধীরে অধর থেকে হাসি মিলিয়ে যায়। বর্ণ দাঁড়িয়ে আছে, ঠিক দাঁড়িয়ে নয়, এক হাত ভাঁজ করে সেথায় কপাল ঠেকিয়ে দরজায় হেলে আসে। দৌড় মেলার আওয়াজে মাথা তুলল বহু কষ্টে। চোখ জোড়া নিভু নিভু। ডান বাহুর জ্যাকেট চুয়ে চুয়ে রক্ত গড়িয়ে শুকিয়ে আছে। আপনা আপনি 2 কদম পিছিয়ে গেল সুখ। বর্ণ হেলে দুলে ভেতরে প্রবেশ করে সুখের মুখোমুখি হয়। তবে শরীরের ভারসাম্য বেশিক্ষণ স্থির রাখতে পারল না। একসময় হুট করেই সুখের কাঁধে কপাল রেখে ঢলে পড়ল। এক মুহূর্তের জন্য সুখের সর্বাঙ্গ কেঁপে উঠল বোধহয়। বর্ণ চোখ বুঝে মৃদু হাসে, অস্ফুট স্বরে বলে, ফুল, কষ্ট হচ্ছে আমার, ভীষণ দুঃখ। থম মেরে রইল সুখ। এত এত রক্ত দেখে হাত মুষ্টিবদ্ধ করে ঢোক গিলে চোখ বুঝে নিল হুটহাট। দুর্ঘটনার পর থেকে হেমোফোবিয়া তৈরি হয়েছে তার। কেউ কাউকে আঁকড়ে ধরেনি। বর্ণ মৃদুমন্দ গঙ্গিয়ে কাঁধ থেকে মাথা তোলে, হাত উছিয়ে জড়িয়ে যাওয়া গলায় বলে, সরি। পাশ কাটিয়ে কদম বাড়াতে গেলে পুনরায় ঢলে পড়ে সুখের উপর। এসব কি কি হয়েছে বর্ণ? তামিদ শিকদার এসে পৌঁছেছেন। দ্রুত ভেতরে প্রবেশ করে গায়ে রক্ত দেখে বর্ণকে সোজা করতে চাইল। মাই গড, চরে তো গা পুড়ে যাচ্ছে। এভরিথিং ইজ অল রাইট, কিছু হয়নি। দৃশ্যপটে রুবাইয়া ছুটে এলেন তামিদ সাহেবের কণ্ঠ পেয়ে। ধারণা করা যায় বর্ণের জ্বর 104 ডিগ্রি ছাড়াবে। এত রাতে কাউকে জাগালেন না তামিদ সাহেব। রুবাইয়াত এবং তিনি দুপাশ থেকে ধরে লিফটে চড়ে 5th ফ্লোরে গিয়ে গেলেন। সুখ তখনও মেইন ডোরের সামনে থমকে দাঁড়িয়ে। থরথর কাঁপছিল শরীর। দোর খোলা অবস্থায় যে কেউ তার কক্ষে প্রবেশ করতে পারলেও বন্ধ অবস্থায় বর্ণের ফিঙ্গারপ্রিন্ট আর পাসওয়ার্ড লাগে। রুবাইয়াত ভেবেছিলেন বর্ণের ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড প্রয়োগ করে দোর খোলার অবস্থাতেই নেই, কিন্তু তিনি ভুল প্রমাণিত হলেন। শুষ্ক হেসে বালিশে মাথা গোজার সময়ও বর্ণ বারবার বিড়বিড় করছিল, চলো না চাচ্ছু, ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছে। মেয়েকে খুঁজে তামিদ সাহেব নিচে নেমে এলেও সুখকে পেলেন না। কিঞ্চিত অবাক হলেন ভদ্রলোক। মা, আর হঠাৎ কি হলো রুবির? এতক্ষণ তো অপেক্ষায় ছিল। রুবাইয়াত ভাবুক হয়ে জবাব করেন, হয়তো ঘুম পেয়েছে, এমনিতে ওর এত রাত অবধি জাগা বারণ। তাই বলে সারপ্রাইজ দেওয়ার লোভ দেখিয়ে এখন? বড্ড হতাশ হলেন। এতে যেন রুবাইয়াত পৈশাচিক আনন্দ পেলেন। খুঁচিয়ে বললেন, সারপ্রাইজটা কেমন জানতে সেই দুপুর 2টো থেকে মেয়ের মুখের দিকে হাঁ করে চেয়ে আছি, কিন্তু না, সারপ্রাইজ সে প্রথমে আব্বুকেই দেবে। এখন বোঝো অপেক্ষা কেমন লাগে। আচ্ছা, আমার মানিককে কোন মন্ত্রে বশ করেছো বলো তো? ইদানিং আব্বুর কথাই বেশি বেশি ভাবছে। হিংসে হচ্ছে তো হবে না? পুনরায় বললেন, ডাকবো? না, ঘুমাক, বরং সকালেই শুনে নেব। এমনিতেও গুলির আঘাতের জের ধরে গায়ে জ্বর জ্বর ভাব। উপরন্তু জিসান সিয়ামের বাধা উপেক্ষা করে 2 প্যাক নিয়েছে। ফলস্বরূপ নেশা চড়ে গিয়েছিল। কাল রাত কিভাবে
কি ঘটেছে বন্যের ধ্যান ধারণা নেই। ভোরে ঘুম ভেঙে নিজেকে শিকদার নিবাসের নিজ কক্ষে আবিষ্কার করেছে এইজা। কপালে গুরুতর ভাঁজ পড়ে আছে, তীক্ষ্ণ ধারালো ধূসর কালো মণি, চোখ জোড়া ছোট ছোট হয়ে আসে, বাহুতে ব্যান্ডেজ করা। অথচ বন্যের স্পষ্ট মনে পড়ে কাল রাতে সে ব্যান্ডেজ করেনি, সিয়াম করে দিতে চাওয়ায় উল্টো এক ঝাড়ি দিয়েছিল। তবে এই ব্যান্ডেজ কে বাঁধলো? গায়ে জ্বরটাও নেই, ওষুধ খাইয়ে দিয়েছিল কেউ। কে সে? ভিড়িয়ে রাখা দরজার দিকে ভ্রু উঁচিয়ে চেয়ে রয় বন্য। আড়মোড়া ভাঙতে গিয়ে বুঝলো ডান হাত ব্যথায় কাবু। বিরক্তিতে মুখ কুঁচকে গুলিছোড়া লোকটাকে ইংলিশ বাংলায় মিশ্রণে দুটো গালি দিল। রান্নাঘরে তোড়জোড় চলছে, বাড়ির দু কর্ত্রীর সাহায্য করছে রামসা। তুফা ডাইনিংয়ে সব সেটিং করছে। ধবধবে সাদা হাতাকাটা গেঞ্জি পরনে ছিল বন্যের গায়ে, ক্ষত শুকিয়ে উঠেছে অনেকটা। গেঞ্জির হাতার তল থেকে অল্প একটু ব্যান্ডেজ চোখে পড়ে। গলেতে বরাবরের মতো হেডফোন। সিঁড়ি বেয়ে গম্ভীর মুখে এগিয়ে এসে চেয়ার টেনে বসলো। আজাদ সাহেবকে দেখে সেকেন্ড কয়েক নজর স্থির রেখেছিল। ভদ্রলোক গতকাল ফিরলেও তার সাথে সাক্ষাৎ হয়নি। একে একে তুফা, অব্র, রুস্মিতা, রাজবীর, হানিফা বেগম আসন পেতে বসলেন। নুরানি এখনো ঘুমে বুঁদ। আইজা দুবার তুলে বাথরুম পর্যন্ত ছেড়ে এসেছে। তিনি বেরিয়ে আসতেই দুবারই পিলপিল পায়ে পুনরায় লেপের নিচে চাপা পড়ে ঘুমের কোলে দৃষ্টি হারিয়েছে। এই শীত শীত সকালে বেড ছেড়ে উঠতে মন চায় কার? তামিদ সাহেব আশেপাশে সুখকে খুঁজে না পেয়ে ডাক শুনলেন। আমার ঘরে সুখ পাখি কই রে আম্মা? হানিফা বেগম আজকাল সুখের উপর অসন্তুষ্ট দেখান না। তিনিও এদিক ওদিক নজর ছিটালেন। তুফা উঠে দাঁড়ায়। গার্ডেনে পানি দিচ্ছে হয়তো, আমি ডেকে আনছি। যেতে হয়নি তাকে। এর আগে সুখ হাজির হলো। তার পাশে নুরাও আছে, টমিকে কোলে রেখে। বিচ্ছুটা ঘুম ছেড়ে কখন উঠল আর সুখের কাছেই বা কখন গেল কে জানে। খাবার মুখে তুলে আজাদ সাহেব বললেন, কোথায় যাচ্ছ? মাথা তুলে বন্য সামনে দৃষ্টি নিক্ষেপ করে। আজাদ সাহেবের পাশে সুখ। সহসা নজর তার মুখশ্রীতে গিয়ে ঠেকল। ঠোঁটের কোণে টকটকে লাল সস লেগে রয়েছে। মেয়েটা নিরুত্তাপ, নজর প্লেটে স্থির। বন্য স্বল্প আওয়াজে জবাব করে, হুম দেশের বাইরে নাকি? প্রশ্নটি তামিদ সাহেব করেছেন। হুম কোন দেশ জানতে চাইল না কেউই। আইজা ছেলের পাশে এসে দাঁড়ালেন। প্লেটে আরেকটি রুটি তুলে দিতে চাইলে বন্য না করে দেয়। আজাদ সাহেব পুনরায় বললেন, ফ্লাইট কখন? 19 মে। আজ 17 মে, অর্থাৎ আরও দুদিন পর। তামিদ সাহেব জানতে চান। রওনা কখন দিবি? খুঁটিয়ে খুঁটিয়ে এত ডিটেলস জানতে চাইছি দেখে বন্য মাথা তুলল। আছে। কিছু বলতে চাও? আব্বু চাচ্চু উভয়ের দিকে প্রশ্ন ছুড়ল। তামিদ সাহেব এক নজরে পুরো ডাইনিং স্পেস পরখ করে শান্ত গলায় জিজ্ঞেস করেন, ডক্টর মেহরাবকে মনে আছে তোর? ডক্টর মেহরাবের হসপিটাল ছেড়ে ছুড়ে চলে এলেও পিছু ছাড়ানো যায়নি। নুরা পাকনামির সাথে ফ্রেন্ডশিপ পাতানোর খাতিরে রোজ তাদের ফোনালাপ চলেছে। সুখের সাথেও কথা হতো কালে ভদ্রে। এমনকি বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তামিজ কিংবা আজাদ সাহেবের সাথেও পুরো পরিবারের সাথে মোটামুটি সখ্যতা গড়ে উঠেছে মেহরাবের। শুধু তাই নয়, ইতিপূর্বে মেহরাব একবার শিকদার নিবাসেও এসে বেরিয়ে গেছে। বন্যের চোখের সামনে ঘটেছে সব। দাঁতে দাঁত পিষ্ট করে সব হজম করে নিয়েছে আফসিয়ান বন্য। এই ডক্টরের নাম উঠে আসলে অযথাই মস্তিষ্কে আগ্নেয়গিরির লাভা উতলে ওঠে তার। মনে হয় শিরায় শিরায় রক্ত সঞ্চালনে সংঘর্ষ উঠেছে। এটা হিংসা, ঈর্ষা না অন্য কিছু তা জানা নেই। তবে ফুলের কাছাকাছি এই নামটাকে সে অনুপরিমাণও বরদাস্ত করতে পারে না, পারছে না। তবে আজ ঘটনা প্রবাহ অন্যদিকে টান নিতে চলছে। মেহরাব আসবে এবারই, সাথে তার বোন মায়রা। অতিথি আসবে, এমন এক অতিথি যার প্রচেষ্টায় বাড়ির সুখ বাড়ি ফিরেছে সুস্থ হয়ে। তার যত্নে খুঁত রাখলে হবে। মেহরাবের প্রতি শিকদারের মায়া জন্মানোর অন্যতম কারণ হলো তার বাবা মা বেঁচে নেই এবং তাদের মাঝে সে বাবা মার ছায়া অনুভব করে। নিবাসের বড় ছেলে এবং ভাই বোন সকলের শির এ অবস্থায় আফসিয়ান বন্যের। এই প্রথম অতিথি আসার ক্ষেত্রে বন্যকে উপস্থিত থাকতে আবদার করেছেন আজাদ সাহেব। অবশ্য আব্বুর আবদার কানের বাহিরে রেখেছে বন্য। ডক্টর আসছে বাক্যটি কর্ণকঠোরে পৌঁছাতে নিজের সিদ্ধান্ত সে তৎক্ষণাৎ পাল্টে নিয়েছিল।
আজ সে বাড়িতেই থাকবে, দরকার পড়লে ফ্লাইট মিস হয়ে যাক। শিকদার নিবাসে এসে খানিক পর থেকে মায়েরা একটা জিনিস লক্ষ্য করছে। আফসিয়ান বর্ণ কেমন অদ্ভুত সূক্ষ্ম নেত্রে দেখছে তাকে। সে তাকালেও নজর সরায় না মানুষটা। অস্বস্তি হচ্ছিল মায়েরার। নড়ে চড়ে বসে জোরপূর্বক হাসে। রামসা এসে টি টেবিলে নাস্তা পানি দিয়ে গেল। আইজা বসেছিল অতিথিদের সাথে। বর্ণকে আসতে দেখে তাকে ড্রয়িং রুমে বসার অনুরোধ করে রুমে গিয়েছেন। দুই শিকদারের একজনও বাড়িতে নেই। অতিথি আসার সংবাদটি আজাদ সাহেবের কানে পৌঁছে দেবেন তিনি। সুখকে নিয়ে মধ্যাহ্নের দিকে কোথাও একটা গিয়েছেন তামিদ সাহেব, এখনও ফেরেননি। বনের কপালে গাঢ় ভাঁজ, তর্জনী ঠোঁটে ঘষে তীক্ষ্ণ দৃষ্টি মায়ের দিকে স্থির রেখেছে। রমণী গলা খাকারি দেয়। হাই। উপর নিচে মাথা নেড়ে বর্ণ অন্যরকম এক প্রশ্ন করল। মিসেস, আপনার মন ভালো? অপ্রস্তুত হাসল মায়েরা। শিওর, কেন নয়? বর্ণ কাঁধ ঝাঁকায়, সন্দিহান গলায় ঠোঁটে বাঁকিয়ে অল্প হেসে বলল, দেখে তো লাগছে না। হৃদয়ের কথা ভারী আঘাত লাগেনি তো? থমকে যাওয়া চোখে চাইল মায়েরা, দৃষ্টিতে অত্যাধিক আশ্চর্য। এটা সত্যি যে একটা জঘন্য কারণে তার মনটা বিষিয়ে আছে। শুধু বিষিয়ে নয়, তার বিশ্বাস, তার ভরসা কোনো এক নিকৃষ্ট ছুতোয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অথচ সে ঠোঁটে হাসি রেখে দিব্যি নিজেকে প্রাণবন্ত খুশি প্রমাণের সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি মেহেরাবও তা ধরতে পারেনি। আফসিয়ান বর্ণ কিভাবে? বিস্ময় ভরা চোখে বাকশূন্যে তাকিয়ে রয় মায়েরা। হাসি মিয়ে এলেও সম্পূর্ণ উবে যায়নি। আপনার মনে হয় বুঝতে ভুল হয়েছে মিস্টার। আমার মনটা আজকে খুবই ভালো, একদম ফুরফুরে। সোফায় পিঠ এলিয়ে ঠোঁট গোল করে অন্যত্র চেয়ে বর্ণ হাসে। ও, একদম ফুরফুরে? স্বর থেকে মৃদু তাচ্ছিল্য হাসি ছিটকে আসে। মেহরাবের আসন খানিক দূরে। বর্ণ মায়রার কথোপকথন কানে পৌঁছাচ্ছে না তার, তবে যথাসাধ্য চেষ্টা করছে। কণ্ঠ খাদে নামিয়ে কথা বলছে তারা, ফলে আরও শুনতে পারছে না। হ্যালো ডক্টর, সব ঠিকঠাক? প্রতিটি বাক্য উচ্চারণের সময় আফসিয়ান বর্ণে ঠোঁটে সূক্ষ্ম বাঁকা হাসির এক রেখা জড়িয়ে থাকে, অন্যরকম রহস্যময়, যে ব্যাপারটা সকলকে বিব্রত বোধ করিয়ে দিতে সক্ষম। মেহরাব সৌজন্য হেসে জবাব দেয়, ইয়া, এভরিথিং ইজ অল রাইট। আপনার কেমন চলছে রক্সটা? বিন্দাস। রুবায়েত এসে দেখলো নাস্তা এখনো ছোঁয়নি কেউ। ভদ্রমহিলা হতাশ হলেন। আরে দেখো কাণ্ড, এই কিছু টেস্টই করনি তো দেখছি। এভাবে খালি মুখে গল্প করা যাবে? ইটস ওকে আন্টি, আপনারাও আসুন না, বসুন একসাথে। সুখকে দেখছি না যে, বাড়ির ছোট সদস্যরা নেই, বিশেষ করে নুরা। বর্ণের সামনে অস্থিরতা ঢাকতে এক নাগারে প্রশ্ন করে এদিক ওদিক তাকালো মায়েরা। রুবায়াত ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, সুখ একটু বেরিয়েছে আব্বুর সাথে, একটু পরেই ফিরবে। আর নূরটা নিশ্চয় কোথাও বসে অভ্র বীরের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। বোঝোই তো বাচ্চা। আমার তো ওর এই ব্যাপারটাই ভীষণ সুইট লেগেছে আন্টি। প্রথমে হতবাক হয়ে গিয়েছিলাম, মেহরাব কিনা একটা 8 বছরের বাচ্চা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছে, কিন্তু পরে কথা বলে বুঝলাম দেখতে বাচ্চা সাইজের হলেও। এক্সকিউজ মি? বলে বর্ণ উঠে চলে গেল ফোন কানে চেপে। কল এসেছে কারো। চেপে রেখে শ্বাসটা মায়েরা ধীরে ধীরে ছাড়ল। চোখটা ভীষণ জ্বলছে, বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা। পিচ ঢালা রাস্তায় সাই সাই গাড়ি ছুটে চলছে এক মনে। এসি বন্ধ, গাড়ির জানালা খোলা। খোলা জানালা থেকে মুখ বের করে হাঁ করে বাতাস খাচ্ছে সুখ। ঝালে কানের পর্দাগুলো জ্বলছে বোধহয়। কর্ণকোঠরে ভো ভো শব্দ তৈরি হচ্ছে। তামিদ সাহেব ফ্যালপ্যাল চোখে মেয়ের কাণ্ড দেখছেন। বাবা মেয়ে দুজনের খানিক আগে ফুচকা খাওয়া হয়েছে তৃপ্তি নিয়ে। একটা মধুর সময় কেটেছে তাদের। শেষ কবে মেয়ের সাথে এমন মিষ্টিময় মুহূর্ত কাটিয়েছেন মনে নেই তামিদ সাহেবের। অবশ্য আজও কাটানো হতো না যদি না সুখ জোর করে গাড়ি থামিয়ে তার সাথে ফুচকা খাওয়ার বায়না না ধরতো। জিভে ঠোঁট ভিজে আব্বুর দিকে করুণ চোখে তাকায় সুখ। চোখ চিকচিক করছে, ঝালের তোড়ে চোখে জল এসে গেছে প্রায়। এতটা ঝাল না খেতে বারণও করেছিলেন ভদ্রলোক। কমেছে?
বলার ফাঁকে টিস্যু দিয়ে চোখের জল মুছে দিলেন। মুখে হুহা করার পরও উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায় সুখ। চোখে চোখ রেখে মিথ্যা বলে দিল মেয়েটা। তামিদ সাহেব ঢের বুঝে নিলেন। আইসক্রিম খেয়ে জিভখানা একটু মিষ্টতা পেল, ঝাল কমে এসেছে এখন। ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিম মুছে দিয়ে মেয়ের মুখে আছড়ে পড়া চুল সরিয়ে দিয়ে একদৃষ্টে চেয়ে রইলেন মুগ্ধ চোখে। রোজ তিনি শুকরিয়া আদায় করেন, জীবনে হয়তো কোনো পুণ্য কাজ করেছিল বলে এই ভাগ্য লক্ষ্মীকে ওনার সংসারে পাঠিয়েছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে 3 জন মানুষ ব্যতীত কেউ বলতে পারবে না সুখ তার রক্তের কেউ নয়। যেদিন সুখকে পেয়েছিল সেদিন একবার হানিফা বেগমের কাছে গিয়েছিলেন রুবায়াত এবং তামিদ শিকদার। আজাদ সাহেব বাড়িতে ছিলেন না। বর্ণ হওয়ার পর থেকেই তিনি ছেলে আর স্ত্রীকে নিয়ে দেশ বিদেশে ট্রাভেল দিতেন। তখনও কোনো এক দেশে ছিলেন তাদের সাথে করে। সেদিন রাতেই রুবায়াত আর সুখকে নিয়ে হানিফা বেগমকে বলে বাড়ি ছেড়ে দূরে সরে গিয়েছিলেন তামিজ। 5 বছর অতিবাহিত হওয়ার পরেও সন্তান দিতে পারছিলেন না রুবায়াত। কাছের দূরের সকলের কত কথা শুনতে হতো রোজ। কেউ মুখ ভ্যাংচাতো, কেউ সহানুভূতি দেখাতো। এমনও সময় গেছে যে আত্মীয়দের কারো বাচ্চা কোলে নিতে গেলে বাচ্চার মা মুখের উপর বলে দিয়েছে, তুমি তো বোধহয় বন্দা, কখনো মা ডাক শুনতে পারবে কি না সন্দেহ। আমার ছেলেকে ছুবে না, ওর ক্ষতি হয়ে যেতে পারে। দীর্ঘদিন পর হঠাৎ যখন তিনি মা হওয়ার সৌভাগ্য লাভ করলেন, তামিদ সাহেবের খুশি দেখে কে। পুরো এলাকার পুরো গোষ্ঠীতে মিষ্টি বিতরণ করে আসলেন, সংবাদ দিলেন আমিও বাবা হব এবার। এত সবের পর রুবাইয়াতের মিসক্যারেজ হওয়ার ঘটনাটি কাউকে জানাননি। কি লাভ হতো? আবার সেই পুরনো কথাগুলো তাকে ভেতর থেকে গুঁড়িয়ে দিত। অতঃপর তার কিছুদিনের মধ্যে শূন্যতা ভরা 2 জন কপট কপতির সংসারে পূর্ণতা রূপে সুখ এলো নিজ থেকেই। তামিদ শিকদার সেদিনই সবার থেকে দূরে অন্য একটা দেশে চলে গেলেন স্ত্রী সন্তান নিয়ে। ফিরলেন প্রায় সুখের 2.5 বছর পর। পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দিলেন তামিদ শিকদার এবং রুবায়াত সুলতানের একমাত্র মেয়ে ফারিস্তা সুবহান সুখকে। স্বয়ং আইজা কিংবা আজাদ শিকদারও জানে না সুখকে রুবায়াত গর্ভে ধারণ করেননি। মায়ের পর পরিবারের বড় হিসেবে আজাদ শিকদারকে বলতে চেয়েছিলেন তামিদ সাহেব, কিন্তু রুবায়াত চাননি। মুখে ইজাজাত দিত ঠিকই, তবে চোখের দৃষ্টিরা যেন নীরবে অশ্রু বিসর্জন দিয়ে বলতো, সুখ আমার গর্ভের ছেঁড়া ধন নয়। এই কথাটা আর একজন মানুষ বেশি জানুক, এটা আমি চাই না। সুখকে অপছন্দ করার দোহাই দিয়ে সত্যিটা তাকে বার কয়েক বলে দিতে চেয়েছিলেন হানিফা বেগম, তবে পারেননি ছেলের মুখের দিকে চেয়ে। তামিদ শিকদার বলে দিয়েছেন যেদিন তিনি মুখ খুলবেন সেদিনই ছোট ছেলেকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলবেন। বাহ, চোখের সামনে তুড়ি বাজে সুখ ইশারায় জানতে চাইল, হঠাৎ স্ট্যাচু হয়ে গেলে কেন আব্বু? ভদ্রলোক প্রশস্ত হাসলেন। মাথাটা কেমন ঝিমঝিম করছে। এই ব্যাপার? সুখ খানিক নিকটে চলে এলো, মিছে মিছে মুখ গম্ভীর করে ইশারায় কাঁধ দেখিয়ে বোঝায়, এখানে মাথা রাখো। তামিদ সাহেব মেয়ের কথায় মৃদু হেসে ধীরে মাথা ঠেকালেন তার কাঁধে। আব্বুকে ভালোবাসো? অনেক। হাতের ইশারায় জানিয়ে দেয় সুখ। তামিদ সাহেব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলেন। সুখ নিচে আব্বুর মাথায় নিজের মাথা ঠেসে চোখ বুঝে। বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছে গাড়ি। ব্যাস আর কিছুটা পথ বাকি। আর্ট গ্যালারির ওয়েবসাইটে সিভি পাঠিয়েছিল সুখ 3-4 সপ্তাহ আগে। সেদিন গ্যালারি থেকেই মেইল এসেছিল। সিভি সিলেক্ট করে নিয়েছে তারা, আর এটাই ছিল আব্বুর জন্য সুখের সারপ্রাইজ। আজ আর্ট গ্যালারিতে আব্বুর সাথে পেইন্টিং নিয়ে গিয়েছিল। পুরোটার সময় অস্থিরতায় কেটেছে আর আব্বু পাশ থেকে তাকে সাহস দিয়েছে। হানিফা বেগম নিজ শয়নকক্ষে বিছানায় পড়ে আছেন বৃদ্ধা। শীতের আগমনী বার্তা পাওয়ার সাথে সাথে ওনার সর্দি কাশি দেখা দিয়েছে, এখন আবার জ্বর উঠেছে। রুবায়াত দুপুরের খাবার খাইয়ে মেডিসিন দিয়ে এসেছেন। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে কদম রাখল নুরা। বাড়ির প্রত্যেককে অষ্টম আশ্চর্য হলো যেন। সে নাকি মায়েরাকে লজ্জা পাচ্ছে। অবশ্যই যথেষ্ট কারণ আছে। ফোন আলাপে কথায় কথায় মায়েরা একবার বলেছিল, হায়, আমার একটা ছেলে থাকলে নুরা বুড়িকে নির্ঘাত ছেলের বউ বানিয়ে আনতাম। আফসোস।
ইস, না হওয়া শাশুড়ির সামনে একটু তো লজ্জা বাঁচিয়ে রাখতে হয় নাকি? অথচ দেখো তুফা আর বীর কেমন গোল গোল চোখে দেখছে। অভ্র নেই আজ, বন্ধুদের সাথে কোথাও পিকনিক বানাতে গেছে। মিরাবকে পেয়ে লজ্জা টজ্জা ছুঁড়ে ফেললো। মেহরাবের পাশে গিয়ে ধূপ করে বসে মিরাবের গাল টেনে দিল। পিচ্চি তো অনেক কিউট, আমার চেয়েও, তাই না বাড্ডি? একটু মন খারাপ হলো শেষে। মেহরাব হাসলো। মনক্ষুণ্ণ নুরার চুল এলোমেলো করে দিয়ে বলল, নেভার, একদমই না। তোমরা দুজনেই কিউটি পাই প্রিন্সেস। রিয়েলি? নো ডাউট। মায়রার তুফা কথা বলছিল, নুরার কথাগুলোতে হাসলো দুজন। ওই তো সুখ এসে গেছে। নোরা ছুটে গেল তড়িৎ। সুখের চারপাশে ঘুরে ফিরে তার হাতের বক্সটা কেড়ে নিল আগে ভাগে। আমার আইসক্রিম? কে বললো এটা নুরার? তামিদ সাহেবের প্রশ্নে ভাব নিয়ে জবাব দেয় নুরা। কে আবার? তুমিই তো। ইতস্থ নিয়ে এগিয়ে আসে সুখ। অস্বস্তি হচ্ছিল নতুন কারোর সামনে যেতে। মেহরাব এক ঝলক চেয়ে ঠোঁট কামড়ে হাসলো, এরপর নজর সরিয়ে নেয়। সুখ, আসো না। ড্রয়িং রুম ভিড়িয়ে যাচ্ছিল সে। মায়রার ডাকে থামলো। সৌজন্য হেসে এক পলক আব্বুকে দেখে হেঁটে গেল সেদিক। মায়েরা কিছু বলতে চায়। আজাদ এবং তামিদ সাহেব সম্মতি জানালেন। বর্ণ ও মেহরাব তখন মুখোমুখি সোফায় বসে। মায়েরা মিষ্ঠ ভাষায় মেহরাবকে এক ঝলক দেখে শিকদারের উদ্দেশ্যে বলল মোলায়েম কণ্ঠে, বাবা মা নেই, পৃথিবীতে আপন বলতে আমরা দুজনের জন্য একে অপরই। ভাই কখনো কোনো আবদার করেনি, মুখ ফুটে বলেইনি। তার মুখ দেখে যেটুকু বুঝেছি এটাই যা। সেদিন সে প্রথমবার কিছু চাইলো, আর আমি কিভাবে হাত গুটিয়ে বসে থাকি বলুন? থেমে পুনরায় বলল, হাজারো মেয়েদের ভিড়ে মেহরাব আপনাদের সুখকে পছন্দ করেছে, ভালোবেসেছে বলতে পারেন। আমি সব সময় যথাসাধ্য তার চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করেছি, একজন মা সমতুল্য ভালো বোনের মতো। আঙ্কেল, সুখের হাতটা কি আমার ভাইয়ের হাতে দিবেন প্লিজ? কথা দিচ্ছি ওর কোনো অমর্যাদা হবে না। বর্ণ ভ্রু গুটিয়ে মেহরাবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছড়ে হুট করে। মেঝেতে চেয়ে আছে সে। ভদ্রলোকের ন্যায় এক পলক চোখ তুলে চেয়েছিল বোধহয়। সচকিতে ভাইয়ের দিকে চাইলেন তামিদ সাহেব, অতঃপর মায়রার পাশে বসা সুখকে। আজাদ শিকদার অপ্রস্তুত হেসে অল্পক্ষণ চুপ থেকে বললেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমরা ব্যতীত আমাদের মেয়েকে বাইরের কোনো পুরুষ ভালোবাসে, তাকে আপনও করতে চাই। কিন্তু মেয়ে যে বিয়েযোগ্য বয়স হয়নি এখনও। বয়স অবশ্যই উপযুক্ত হয়েছে, তবু জানোই তো মা, সন্তান যতই বড় হোক বাবা মায়ের চোখে সেই 2 বছরের ছোট্ট খোকাখুকির মতোই। তবে আশাহত হয়ে ভাইয়ের দিকে তাকায় মায়রা। আজাদ সাহেবের তবে শুনে আশার আলো দেখতে পাওয়ার মতন আগ্রহ নিয়ে ফিরল। মানতে হবে আমার মেয়ে এখন যথেষ্ট পরিণত, একটা সুন্দর পবিত্র মনও আছে, কাউকে ভালো লাগতেই পারে। অভিভাবক হয়েছি বলেই আমরা তার ইচ্ছের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এক্ষেত্রে তার মতামত প্রয়োজন। যদি সে চায় তাহলে। সুখের দিকে তাকালেন তামিদ শিকদার। কণ্ঠ আচানক কেঁপে উঠছিল ওনার। কোমল গলায় জানতে চাইলেন, তুমি কি চাও আম্মু? সুখের জবাব শুনে বলে বর্ণ চেয়েছিল শীতল চোখে। ডক্টর শুধু শুধু ইনসাল্ট ফিলিংস নিতে এসেছে। তার দৃঢ় বিশ্বাস ফুল শুধু এবং শুধুমাত্র তাকেই ভালোবাসে, অন্য কাউকে বিয়ের কথা কল্পনাও করবে না। অল্পক্ষণের জন্য স্তব্ধ থম মেরে বসে রইল সুখ। গলা শুকিয়ে আসছে, মস্তিষ্কের চিন্তাধারা এলোমেলো। তবু সে মুখভাব যথেষ্ট শক্ত দেখালো। আসার পর থেকে মেহরাবের দিকে একবারও না তাকালো লোকটা। চোরা চোখে বার কয়েক তাকিয়েছিল হয়তো। প্রথমবারের মতো একবার আর চোখে তাকিয়ে দেখল সুখ। হৃদয়টা তখন অনুভূতি শূন্য। সুখের জবাব শুনতে সকলে যখন তার দিকে তাকিয়ে সে হঠাৎ নির্লিপ্তে আব্বুর দিকে চোখ তুলে তাকালো। ইশারায় বুঝিয়ে দিল, আমি বিয়েতে রাজি। কিছু পলের জন্য ড্রয়িং রুমের পরিবেশ থমকে যায়। খানিক দূরে থাকা রুবায়াতের বুকটা যেন ধক করে উঠল অচিরেই। চোখের তারায় না চাইতো ভেসে উঠল মেয়ের গায়ে জড়ানো টকটকে লাল শাড়ি, হাত ভর্তি চুড়ি, মেহেন্দির আঁকিবুকি। সুখকে পরিপূর্ণ রাজবধূ লাগছে। ঠোঁট কামড়ে দ্রুত কিচেনে ঢুকে গেলেন ভদ্রমহিলা। বিয়ে করবে সুখ, তাদের সে অনেক দূরে। শ্বশুরবাড়ি যাবে, সে কাকে বুকে জড়িয়ে বাঁচবে? মায়েরা চকচকে চোখে ভাইকে দেখল। মেহরাব ঠোঁটে ঠোঁট গুজে গম্ভীর মুখ করে আছে, অথচ মনের আঙিনায় ঘুরে
ফিরছে হাজারো প্রজাপতি। তৎক্ষণাৎ কিছু স্বপ্নে সে ভিড় জমায় হৃদয় গহীনে। সূক্ষ্ম নেত্রা অল্পক্ষণ চেয়ে থেকে বর্ণ ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো অদৃশ্য। আচমকা উঠে দাঁড়ালো, সেখানে থেমে থাকলো না। মেহেরাব পাশ কেটে হেঁটে এলো সুখের মুখোমুখি। অতঃপর এক ঝটকায় তাকে বসা থেকে টেনে তুলে হুট করে বুকের খাঁচায় বন্দিনী করে জড়িয়ে ধরল। উচ্ছ্বাস মিশ্রিত গলায় বলল শব্দ করে, কংগ্রেটস সিস। আকস্মাত অপ্রত্যাশিত কাজে মূর্তি বনে গেল সুখ। হাতে থাকা জুসের গ্লাস ফ্লোরে ছিটকে পড়ে ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হলো। বন্য চোখের মুখের প্রখরতা প্রমাণ করে দিচ্ছিল সে কতখানি খুশি, কতটা না আবেগপ্রবণ। সুখকে ছেড়ে দিয়ে পুনরায় তার মুখটা দুহাতের আজলায় তুলে দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে উচ্ছ্বাসিত স্বরে টেনে টেনে বলল, আই এম সো এক্সাইটেড ফুল। কণ্ঠ খাদে নামিয়ে নিম্ন আওয়াজে ফের প্রশ্ন করে, তুই এমন অস্বাভাবিক কাঁপছিস কেন ফুল? শীত লাগছে নাকি অত্যাধিক সাহসিকতার পরিচয় দেওয়ার কুফল? অতঃপর সম্মতি ফেরার মতো হুট করে সুখকে ছেড়ে দিয়ে দূরে সরে এলো। বুকে হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো। এ যেন রাগ সংবরণের ক্ষুদ্র প্রচেষ্টা। আশেপাশের স্তম্ভিত চাহনি দেখে হুটহাট বোকাদের মতো হেসে বলল, সরি গাইস, বি পজিটিভ। এক্সাইটমেন্টে কী যে করে ফেলেছি বোধে ছিল না। অ্যাকচুয়ালি শি ইজ মাই কাজিন সিস্টার। প্রথমবার বাড়িতে বিয়ে অনুষ্ঠিত হবে ভাবতেই ডোন্ট মাইন্ড এনিথিং এলস, ওকে? মায়েরা হেসে ফেললো হঠাৎ। ইটস ওকে, ভাই বোনই তো। সজোরে উপর নিচ মাথা ঝাঁকালো বর্ণ। ঠোঁটে হাসি টেনে ফট করে সুখের চোখের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, ভাই বোনই তো, নাথিং এলস। আমায় বিয়ে করতে চাওয়ার কারণ? কথাটি সুখ বলেছিল ইশারায়। মেহেরাব বুঝল না। ঠোঁটে ঠোঁট চেপে ফ্যাল চেয়ে বুঝতে চেষ্টা অবশ্য করেছিল। সুখ দীর্ঘশ্বাস ছেড়ে অন্যত্র নজর সরায়। পুনরায় বলল ইশারায়, যাকে ভালোবাসি দাবি করছেন বিয়ে করতে আগ্রহী, তার ভাষাই যদি না বুঝতে পারেন সংসার হবে তবে? এবারও সম্পূর্ণ কথা বুঝতে অপরক হয়ে মেহেরাব মাথা চুলকে লজ্জাস্কর হাসল মৃদু। বলল অপরাধী কণ্ঠে, সরি সুখ, আসলে সুখ বোধহয় তাচ্ছিল্য হাসল। হাতের ফোনে শেষবার বলা কথাটি কিবোর্ডে চেপে লিখে মেহেরাবের চোখের সামনে এগিয়ে দিল। গার্ডেনে দুটো চেয়ারে মুখোমুখি বসে দুজন। শীত শীত মৃদুমন্দ হাওয়া বইছে। গায়ের ওড়নাটা মুঠোয় চেপে আরও জড়সড় হয়ে বসল সুখ। দুজনকে একান্ত কথা বলার সুযোগ দিয়েছে পরিবার। সামনে এগোনোর সিদ্ধান্ত যেন বুঝে শুনে নিতে পারে। ফোনের লেখাটি পড়ে মেহেরাব বলল, হয়তো এখন বুঝতে পারছি না তোমার বাসা, কিন্তু সাথে থাকতে থাকতে একসময় সব সহজ হয়ে যাবে দেখো। সুখের কি হলো কে জানে, ঢোক গিলে দাঁতের দাঁত চেপে রইল। দৃষ্টি কাঁপছিল একটু একটু। কেন কে জানি। জামাই বাবু, কমলা লেবু একলা খেও না, পালকে থেকে বউ পালাবে দেখতে পাবে না। টেবিলে সাজানো কমলালেবু, আপেল, আনার সহ হরেক রকম মৌসুমি ফলাদি এবং জুস। বর্ণ কোত্থেকে সে ধূপধাপ সুখের পাশে চেয়ারে বসে গানের সুরে কথাগুলো গেয়ে একটা কমলা মুখে পুড়ে নিল। অতঃপর মুখ কুঁচকে নিল স্বাদ টকটক। গানটা কোন সিনেমাতে জানা ছিল ডক্টর? মনে করার চেষ্টা করুন। এই মুহূর্তে বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। তেমনই ভাব ধরেই বলল সে। দুজনের বোঝাপড়া শেষের আগেই মাঝখানে বর্ণের এসে পড়াটা খুব একটা ভালো লাগলো না মেহেরাবের। তবু ঠোঁটে হাসি ধরে রাখলো, অসন্তুষ্ট প্রকাশ করা যাবে না। বাল্যকালে দেখেছিলাম, মনে পড়ছে না সঠিক। মনে করার অল্প চেষ্টা করে জবাব দিল। বর্ণ ভ্রুকুটি করে চায়, সামনে একটা সিনেমার কথা মনে রাখতে পারেননি? ডক্টরের ডিগ্রিতে কোনো ভেজাল নেই তো? রাতের ঘুটঘুটে অন্ধকারে কোনো দুর্বল মনে ভীতি জাগানোর উপযোগী স্বরের মতো সন্ধিহান গলায় ফিসফিসিয়ে বলল শেষ বাক্যটি। মেহরাব হতাশ বলল, রকস্টার সাহেব, সিনেমা গান সম্পর্কে আমার চেয়ে আপনার সাধনা বেশি। বলতে পারবেন সেই সিনেমায় হিরোইনকে লাস্ট কোন হসপিটালে অ্যাডমিট করা হয়, অথবা কোন স্যালাইনে দেওয়া হয়েছিল? সুচালো চোখে অল্পক্ষণ তাকিয়ে হুট করে হেসে উঠল বর্ণ। ডক্টর, এসব ছোটোখাটো চিজ কখনো সখনো নজরান্দাজ হয়ে যায়, এত সব মনে রাখতে নেই। থম মেরে তাকিয়ে
রইল মেহরাব। ওই যে লোকে বলে নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনা। কথাটি হুবহু যেন মিলে গেল আফসিয়ান বন্যের সাথে। সুখ চোখ মুখ শক্ত করে কি যেন বিড়বিড় করলো। বন্য স্পষ্ট দেখলো না এবং লিপ রিডিং করে নিল। বাঁদিকে ঘাড় কিঞ্চিত ঝুঁকিয়ে ঠোঁটের উপর অদ্ভুত কায়দায় হাত চালিয়ে ভ্রু কুচকায় পুরুষটি। নিজেও বিড়বিড় করে, ফুল, তুমি গালি দিলে? ব্যাড, ভেরি ব্যাড, বাট কবুল। ছলছাতুরি করে ভালোবাসায় ফাঁসে এখন মাছ ধরিয়ে হাত ছাড়তে চাস? তোর সব পাত্রপাত্রী রাজি। আজাদ সাহেব সুখের জবানে হস্তক্ষেপ করলেন না, হাসি মুখে মেনে নিলেন। বরং মেহরাবরা ফিরে গেল সন্ধ্যা নামার পর। আজ রাতটা শিকদার নিবাসে কাটাতে বলা হয়েছিল তাদের। তারা সায় দেয়নি। কদিন পর একেবারে বিয়ের ডেট ফিক্সড করতে আসবে নাকি। বের হওয়ার আগে একটিবার সুখকে দেখার বাহানায় বার কয়েক সকলের অগোচরে উকি মেরে দেখেছিল মেহরাব, কিন্তু দেখা পায়নি কাঙ্ক্ষিত রমণীর। তামিদ সাহেব সেই ক্ষণ থেকে নীরব হয়ে আছেন। সুখের সামনে যেতেও কেন যেন সংকোচ বোধ করছেন ভদ্রলোক। মেয়েটা তাদের এক লহমায় সত্যি বড় হয়ে গেল। এই তো সেদিন হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট সুখের হাত আঁকড়ে হাঁটা শিখিয়েছিলেন তিনি। ঘোড়া সেজে পিঠে চড়িয়ে হৈ হৈ করে ঘরময় ছুটেছেন কত শতবার। তারপর কোলে করে স্কুলের শ্রেণী কক্ষে দিয়ে এসেছেন। সেই ছোট্ট খুকি আজ বিয়ের উপযুক্ত। আলো আঁধারির খেলাঘর, হাঁটুতে মুখ গুজে বেডে চুপটি করে বসেছিল সুখ। তামিদ সাহেব সন্তর্পণে আলো জ্বালিয়ে দেন। আব্বুকে দেখতে সুখ ঝাঁপিয়ে পড়ল বুকে। এটি যেন তার আশ্রয়স্থল। ঠোঁট কামড়ে মৃদু গঙ্গিয়ে কেঁদে ফেলল। চোখের অশ্রুরা বাদ মানছে না। কাঁদছে কেন আমার মা? তার চোখে তো অশ্রু মানায় না। মেয়ের চোখের বাঁধনহারা পানি মুছে দিলেন তিনি। আব্বুর আদর পেয়ে আরও ভেঙে পড়ল সুখ। ক্রন্দনরত চোখে বলল নিজস্ব ভাষায়, এই শহরে আমার একদম দম বন্ধ হয়ে আসে আপু, আমি এখানে আর থাকতে চাই না। তামিদ সাহেব মুচকি হাসলেন। চশমার আড়ালে চোখের জল লুকিয়ে বললেন, পাগলি মা আমার, ব্যাস এইটুকুই। সুখ দুদিকে মাথা ঝাঁকায়। অর্থাৎ শুধু এটুকু নয়, তিনি বললেন, আরও কারণ আছে। ঠোঁটে ঠোঁট চেপে উপর নিচ মাথা ঝাঁকালো সুখ। তামিদ সাহেব পুনরায় জানতে চাইলেন, আব্বুকে বলা যাবে? অশ্রুসিক্ত ভাষা ভাষা চোখে তড়িৎ দুহাতে মুখ ঢাকে সুখ। ফুপিয়ে উঠে এবারে ডানে বায়ে মাথা নেড়ে বুঝায়, যাব না। দরজার কাছে দাঁড়িয়েছিলেন রুবাইয়াত, তার পিছু আইজা, তুফা। সবার মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে। ছোট জায়ের কাঁধে আলতো হাত চাপড়ে সরে গেলেন আইজা। ওনার দেখা দেখি চলে গেল তুফাও। রুবাইয়াত ধীরে কক্ষে প্রবেশ করেন। বুকটা হু হু করছে। মনে হচ্ছে সুখ এখনই সবাইকে ছেড়ে বহুদূর সরে যাচ্ছে। হাত বাড়িয়েও মেয়েকে ছুতে পারবে না তিনি। সুখের এলোমেলো চুল পেছনে ঠেলে দিয়ে কাছে টেনে নিলেন তামিদ সাহেব। সেই না বলা কারণের জন্য বিয়েটা করতে হবে? হ্যাঁ, জানালো সুখ। রুবাইয়াত কাছে এসে মেয়েকে আগলে নিয়ে কপালে চুমু আঁকলেন। হয়তো বলতে চেয়েছিলেন, আমাদের ছেড়ে এভাবে অন্যের বাড়িতে চলে যাওয়ার কথা কিভাবে ভাবতে পারলে আম্মা? বলা হয়নি স্বামীর চোখের দিকে চেয়ে। তামিদ সাহেব চোখের ইশারায় সুখকে প্রশ্নবিদ্ধ করতে নিষেধ করে দিলেন। মেয়ের চাওয়া তিনি অপূর্ণ রাখলেন না। সুখ কিছুক্ষণ একা থাকতে চায়। তামিদ সাহেব দ্বিমত করলেন না। রুবায়াতকে বলে কয়ে রুম থেকে নিয়ে গেলেন। তুফা ঢুকলো ধীর পায়ে, দৃষ্টিতে বিভ্রান্তি। হাঁটুতে গাল এলিয়ে অদৃশ্যে তাকিয়ে থম মেরেছিল সুখ। সে গিয়ে পাশে বসলো নিঃশব্দে। নীরবতায় কাটলো কিছুক্ষণ। মুখ খুলল তুফা, ভাইয়াকে ভালোবাসিস? চমকে উঠে থমকে যাওয়ার মতো দুটো শব্দ, অথচ সুখ নিশ্চল। আজকাল সে খুব একটা চমকায় না। অন্তঃকরণে হাজারো ভাঙচুরের প্রতিক্রিয়াগুলো চেহারায় গাম্ভীর্যতায় চুপিয়ে রাখতে শিখে গেছে কিনা। কাঁধ ঝাঁকিয়ে স্বাভাবিকভাবে জবাব দিল নিজ ভাষায়, না তো, ভালো আমি কাউকে বাসি না। ডক্টরকে ভালো লেগেছে, তাই তো সুযোগ পেতেই হাসিল করে নিলাম। জোরপূর্বক অধরকনে হাসি টানল তুফা। সরাসরি তার চোখে দৃষ্টি স্থাপন করে। মনে হলো চোখের গহীনের অব্যক্ত রহস্য উদ্ঘাটন করতে চায়। অতি দ্রুত নজর সরিয়ে নিল সুখ। কিছু লুকাতে চাইল। তুফা বলল, ভালোবাসিস না, কিন্তু অতীতে বলেছিলি, তাই তো? ভুল, আমি ওনাকে ভালোবাসি না। তুমি কিভাবে জানলে? মাহির ভাই বলেছে?
মাহির নামটা ইচ্ছে করে নিল সুখ। চক্ষু হাসলো তখন। তুফা দুদিক মাথা ঝাঁকিয়ে বালিশে মাথা এলিয়ে পিঠ করে শুয়ে পড়ল শটান। ওভাবেই বলল, আমি কিভাবে জেনেছি দ্যাট ইটস নট ইম্পর্টেন্ট? তাছাড়া মাহির ভাইয়ের নাম আসছে কেন? যাক, কংগ্রাচুলেশনস। বয়স আমার ছোট হয়ে আগে বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য অর্জন করতে চলেছিস। কি কপাল তোর! ভোরে উঠে একবার আমার কপালের সাথে টোকা লাগিয়ে দিস তো। বলা যায় না, দুর্ভাগ্যবশত যদি আমার ভাগ্যটাও খুলে যায়। মুখটা আধারে চেয়ে গেল পরপর। ড্রিম আলো এবং উল্টো শোয়ার ফলে তার সুখের চক্ষু গোচর হলো না। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুজে তুফা। মাহির, 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 এই নামটা সে হৃদয় থেকে, মস্তিষ্ক থেকে মুছে ফেলতে বহু চেষ্টা করছে বিগত কয়েক মাস ধরে। তাও রোজ নিয়ম করে মনে পড়ে, স্বপ্নে আসে। মানুষটার সাথে কথা হয় না অনেক দিন। অবশ্য সে না চাইলে আগেও হতো না নির্ঘাত। এ যাবৎকাল মাহির নিজ থেকে হাতে গোনা দুবার সংযোগ স্থাপন করেছে তার সাথে। সেসব নোট করা আছে। তবে বাড়িতে মুখোমুখি কথোপকথনের কথা বলতে গেলে তা অন্য হিসেব। রাত গভীর। শহরের বুকে অদ্ভুত এক নিস্তব্ধতা। ক্ষণে ক্ষণে এক দুবার গাড়ির হর্নের আওয়াজ কানে লাগে। সুখ এক মুহূর্তের জন্য চোখ বুঝল না আজ। আগের মতোই হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে রইল। সময়টা যেন থমকে গেছে। চোখে ঘুম আসছে না। বরাবরের মতো হৃদয়ের অনুভূতির বড্ড ঘাটতি। তুফার ভারী শ্বাস প্রশ্বাস ভেসে বেড়াচ্ছে বেডের আশেপাশে। হয়তো ঘুমে তলিয়ে গেছে। সুখের গলাটা শুকিয়ে কাঠ হলো হঠাৎ। জগে পানি নেই, রাখা হচ্ছে না 2-3 দিন হলো। নিঃশব্দে সুখ বেড ছেড়ে নেমে আসে। করিডোরে এসে সিঁড়ির সামনে থেমে যায় আচমকা। ধীর ধীর পা চালালো ছাদের উদ্দেশ্যে। অকারণে এই তেষ্টা মিয়ে গেছে। একা একা আলো আধারে ছাদের কিনারে দাঁড়িয়ে আকাশ দেখার শখ জেগেছে হুটহাট। একা পথ চলতে এখন আর ভয় লাগে না। ঘুটঘুটে অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে থাকতেও বুক কাঁপে না একটিবার। তবে কি সে নির্ভীক হচ্ছে পর্যায়ক্রমে? কে জানে। ছাদে পা রেখে গা ঝেড়ে শ্বাস ফেলল সুখ। আধো আলো আধো অন্ধকারের লুকোছুপি চলছে ছাদ জুড়ে। এক প্রান্তে জারবেরা, ব্লু অর্কিড, নয়নতারা এবং রাত কিরানি ফুল গাছ লাগোয়া। রাতের ওই জায়গাটিতেই সুখের সবচেয়ে প্রিয়। এদিক ওদিক পলক না ফেলে নীরবে ফুলেদের মাঝে স্থান গেড়ে নিল সুখ। রেলিংয়ে হাত ঠেসে নজর রাখলো বাঁকা চাঁদের দিকে। বিশালাকার অম্বরের মাঝে এক ফালি বাঁকা চাঁদ যেন মুচকি হাসলো তাকে দেখে। সুখের মায়া হয় বড্ড। ওই স্নিগ্ধ কোমল আলো নাকি চাঁদের নিজস্ব নয়। হঠাৎ মনে হলো সে ছাড়াও চাঁদে আরও কেউ আছে। আস্তে করে ঘাড় বাঁকিয়ে চাইল। মুহূর্তেই চমকায় সুখ। বর্ণ রেলিংয়ে হেলে দাঁড়িয়ে শীতল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুখের মুখশ্রীতে। কপালের ডানে জখমের চিহ্ন। ঘামে রক্ত মিশিলে ছুঁয়ে পড়ছে ভ্রুরেখার নিচ থেকে। এক বিন্দু মোটা ঘাম টুপ করে ছাদের মেঝেতে পড়ল থুতনি বেয়ে। এক হাতে ওয়াইনের বোতল, অপর হাতের রক্ত। সুখ দিশেহারা চোখে মেঝেতে তাকায়। কাচের গ্লাস চুরমার হয়ে পড়ে আছে। রক্তের ছিটে ফোটা দাগ। অচিরেই শরীর ঝংকার দিয়ে উঠল সুখের। রক্ত দেখে পুনরায় তেষ্টা পায়। এক পলক বর্ণ তো এক পলক মেঝেতে তাকাতে তাকাতে এক পা দুপা পিছিয়ে যায় সুখ। এখানে আর এক মুহূর্ত না। বর্ণ নিশ্চুপ তাকিয়ে রয় তার যাওয়ার পানে। ভ্রু বাঁকিয়ে দ্রুত কদমে করিডোরে চলতি পথে হুট করে লাইট অফ হয়ে গেল। শিরশির হাওয়া এসে গা ছুঁয়ে যায়। সুখ দুহাতে কাপড় খামচে এগিয়ে যেতে ধরে। হঠাৎই আচমকা একটা শক্তিশালী হাতের বাহু এসে পিছু থেকে আষ্টে পৃষ্ঠে গলা জড়িয়ে ধরল সুখের। টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। সে ছটফটিয়ে ওঠে। মৃদু গঙিয়ে নখের আঁচড়ে খামচে ধরে সেই হাত। অথচ লোকটা নিরুত্তাপ। টু শব্দটি ব্যয় করে না। ছুঁড়ে ফেলার মতো করে রুমে ছেড়ে দেওয়া হয় তাকে। দরজা আটকে যায়। শুভ্র আলোয় ভরে যায় রুমময়। ক্ষিপ্র দৃষ্টিতে পিছু মুড়ে সুখ। বর্ণের চোখের সাদা অংশ রক্তিম দেখাচ্ছে। সেসব পরও করল না আজ। ছুটে গিয়ে বুকে ধাক্কা দিয়ে ঠোঁট নেড়ে হাতের ইশারায় বলল, কাজিনের মতো থাকবেন, ডোন্ট ক্রস লিমিট। একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে যখন যেভাবে ইচ্ছে ছুঁয়ে।
কথা সম্পূর্ণ না করেই থেমে গেল সুখ। নিয়ে এসে দৃষ্টি ফিরিয়ে নেয় অবিলম্বে। বর্ণের দৃষ্টিতে অল্প বিস্তর হতভম্ব। সুখের ধাক্কাতে দুপা পিছিয়ে গিয়ে হাতের ওয়াইনের বোতল ছিটকে পড়ে ফ্লোরে। বর্ণকে কেমন উন্মাদের মতো দেখালো। ছুটে আসে সুখের কাছাকাছি, হিসিয়ে বলে, তুই আমায় ভালোবাসিস ফুল? এই আমায়, আসফিয়ান বর্ণকে, ওই ডক্টরকে বিয়ে করতে কিভাবে হ্যাঁ বলতে পারিস? মুখটা ছুতে যায় বর্ণ। সুখ পিছিয়ে গেল তড়িৎ, আঙ্গুল তাক করে বুঝালো। ডোন্ট টাচ মি। বর্ণ নিঃশর্তে মেনে নিল। দুহাতে চুল খামচে ধরে সজোরে মাথা দুলায়। ওই একবারই তোর মনে বেশি আঘাত দিয়েছে, এরপর তো আর দেইনি, তাই না? সেদিনের পরও তোর চোখে আমার জন্য চমক দেখেছে, এখন দেখতে পাচ্ছি না কেন ফুল? আর ভালোবাসিস না আমায়? উদ্ভ্রান্তের মতো শোনায় তার স্বর। সুখ শক্ত মুখে তাকিয়ে রায়। বর্ণ দুধাপ এগিয়ে আসে। তোকে ডক্টর পছন্দ করে, বিয়ে করতে চায়, এতে আমার কোনো ভাবান্তর নেই। তুই তাকে বিয়েতে হ্যাঁ বলেছিস, এতেও আমার আফসোস নেই। মাঝে মধ্যে এমন ভুল হয়েই যায়। আমার দুঃখ একটাই, এই চোখ দুটো। সুখের চোখে চোখ মেলায় বর্ণ। হেরে যাওয়া সৈনিকের মতো বলল, এই চোখের দ্বারা আমার জন্য আগের সে ভালোবাসা খুঁজে পাচ্ছি না। নিথর নিষ্ঠুর এই দৃষ্টির অগোচরে আমার জন্য এক রাশ মুগ্ধতাগুলো কোথায় হারিয়ে ফেলেছিস? বল না, সেদিনের মতো আরেকবার ভালোবাসিস আমায় ফুল? এটার নাম ভালোবাসা ছিল না, ছিল অমীমাংসিত একটা জঘন্য ভুল। আর সেই ভুলটা এখন আমি শুধরে নিয়েছি। আজ কোনো অনুভূতি বেঁচে নেই আমার মাঝে। বুঝেছেন আপনি রকস্টার আসফিয়ান বর্ণ? আমি ভালোবাসি না আপনাকে। পাশ কাটিয়ে চলে আসতে নেয় সুখ। বর্ণ দুলছে। স্লিপিং পিল ইফেক্ট। এখন বুঝিয়ে চোখ দুটো বেইমানি করবে। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে ছাইপাশ গেলার সময় তো দিব্যি চোখ দুটো সতেজ ছিল। বর্ণ ধূপ করে কাউচের উপর ঢলে পড়ে। ঘুম ঘুম চোখে মৃদু হেসে তুড়ি বাজিয়ে বলে, কেউ না জানুক, তুই যেন ডাক। তুই শুধু আমার বাবা ফুল। এর আগে কারোর জন্য এমন ভালোবাসার অনুভূতি হয়নি আমার হৃদয়। তুই নিজে আমার কাছে এসে ধরা দিয়েছিলে, এখন আমি একলা ধসায় রেখে তুই পালিয়ে যাবে? নো ওয়ে। তুই বাকি কথা শুনল না সুখ। দৌড় মেলে ছুটে বেরিয়ে আসে করিডোরে। পুরো অস্তিত্ব কাঁপছে। বর্ণ বিড়বিড় করে সন্তর্পণে চোখ বোঝে। মাই ইনোসেন্ট ফ্লাওয়ার কুইন, তুই জানিস না ছিনিয়ে নেওয়া আমার ফ্যাশন, সেটা বেশ ভালোই রপ্ত আছে আমার, কিন্তু তোকে জিতে নিতে চাই আমি, অ্যাট এনি কস্ট। গুড মর্নিং। মেসেজটি কাঙ্ক্ষিত নাম্বারে পাঠিয়ে ফোনের দিকে চেয়ে মুচকি হাসে মেহরাব। দু হাতের আঙ্গুলের সহায়তায় ফোনটা ঘুরিয়ে ফিরিয়ে চেয়ারে পিঠ এলিয়ে দেয়। দৃষ্টিতে ভাসমান হয় দুটো নিষ্পাপ মেলি আঁখি পল্লব। কি আকর্ষণীয় ভীতই না ছিল সে আঁখিদ্বয়ের ধীর ধীর চাহনি। টুং করে নোটিফিকেশন আসতে স্ক্রিনে নজর ঘুরালো। ঠোঁটের হাসি প্রশস্ত হলো তার। জবাব এসেছে। গুড মর্নিং টু। ঠোঁটে হাসি চেপে মেহরাব লিখে পাঠায় ফের। হোয়াটসঅ্যাপ কি করা হচ্ছে ম্যাডাম? আমি তো বসে। সে কি করছে জানতে না চাওয়ায় অল্প আশাহত হলো, তবে মনে নিল না। লিখল, রাতে ঘুম কেমন হলো? এক অক্ষরের প্রত্যুত্তর আসে, ভালো। মেহরাব হাসলো ঠোঁট কামড়ে। কিবোর্ড কিছু শব্দগুচ্ছ তুলে পুনরায় কাট করে আবারও কিছু লিখল। আমার না রাতে ঘুম হয়নি, কেন জানো? কেন? একটা নিদ্রা হরিণী আমার চোখের ঘুম চুরি করেছে। কি বললো বাড্ডি? তোমার ঘুম কেউ চুরি করেছে? এমন চোরও পৃথিবীতে আছে? অত্যাধিক আশ্চর্যজনিত ইমোজি দেখা গেল মেসেজের পাশে। মেহরাব ভ্রু কুঞ্চন করে। ব্যাংকটি শব্দটি তো নুরা ইউজ করে, তবে কি এতক্ষণ নুরাই রিপ্লাই করছিল? অল্প সময় থম মেরে থাকে মেহরাব। কপালে ফোন চেপে হতাশ নিঃশ্বাস ত্যাগ করে আবারও চেয়ারে হেলান দেয়। মৃদু হাসি অধরে আর লক্ষ্য করা গেল না। মেসেজ নোটিফিকেশন আসে। বলো না বাড্ডি, কোন সেই চোর যে তোমার ঘুম চুরি করেছে? তাকে শাস্তি দিয়েছিলে? ওয়াশরুম থেকে বেরিয়ে ঝরঝরে সিল্কের চুলগুলো কাঠিতে করে খোপা করে নিল সুখ। কানের দুপাশ থেকে ছোট ছোট চুল বেরিয়ে যায় তবু। কি মনোরঞ্জক দৃশ্যটুকু। আজকাল চুলের যত্ন সে মোটেও করে না, এর দায়িত্ব নিয়েছে আম্মু। চুলের প্রতি হঠাৎ অবহেলা চোখের সামনে না দেখতে পেরে তুফা সময় সময় শ্যাম্পু হাতে ধরিয়ে দেয়। সুখ কোমরে হাত চেপে কপাল কুঁচকে তাকিয়ে। নিম্নধর দাঁতে চেপে ধরায় গালের এক পাশে টোল পড়েছে। গোলুমোলু মিষ্টি মিষ্টি লাগলো নুরার কাছে।
তবে সুখের ক্ষুরোধর দৃষ্টি অবলোকন করে ফোনখানা কোলে চেপে আড়াল করতে চাইল, গুটিসুটি মেরে বসে। শেষ রক্ষা হলো না, সুখ এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয়। কি করছেন ফোনে দেখি? আর একটু। করুণ চোখে ঠোঁট উল্টে বাচ্চা মেয়েটা। মায়া দয়া করে যদি আরেকটুখানি ব্যান্ডির সাথে গল্প করতে দেয়। ফোন হাতে নিতে সুখের প্রতিক্রিয়া হতভম্বে কঠোর হয়ে যায়। মেহরাবের পক্ষ হতে আসা মেসেজ নুরার রিপ্লাইগুলো পর্যবেক্ষণ করে দ্রুত হাতে লিখলো প্রথমেই। সরি, রিপ্লাইগুলো নূর দিয়েছে এতক্ষণ, বুঝতে পারিনি ও এমনটা করে বসবে। তৎক্ষণাৎ প্রত্যুত্তর আসে, যেন অপেক্ষায় ছিল। বুঝতে পারিনি মানে? তুমি হলে রিপ্লাই করতে না? ধপ করে বেড়ে বসলো সুখ, চোখ মুখ শক্ত করে নুরার দিকে চায়, হাতের ইশারায় বলল, এইসব কি? পারমিশন ছাড়াই ফোনে হাত দেয়া কেমন ম্যানার এটা? ব্যথাতুর অভিনয়ে নুরা সেরা, এটা অস্বীকার করার মতো নয়। কাঁদো কাঁদো ভান করে গাইগুই করে বলল, সরি, আমার মনে হয়েছিল বার্থডে গুড মর্নিং আমায় জানিয়েছে। এখন মনে হচ্ছে না? নুরা ছুটে এসে কানের গোড়ায় ফিসফিসিয়ে কিছু বলল। অচিরে হাত দুটো কিরমির করে চোখ খিসে নেয় সুখ, এখনই কিছু ভাঙচুর করে ফেলতে পারে। নুরা ধীরে ধীরে বেড থেকে নেমে যায়। চলে যাচ্ছি সুখ, স্কুলের হোমওয়ার্ক বাকি। মানে দ্রুত কেটে পড়ল। কক্ষ নির্জন হওয়ার পরপরই সুখের মুখশ্রী থেকে মিকি চঞ্চল ভাব দূরীভূত হয়ে যায়। আধার নেমে এলো চেহারায়। মুঠো থাকা ফোনটা আলগোছে বালিশে ছুঁড়ে অন্যমনস্ক হয়ে গেল একসময়। থরথর শরীর কেঁপে ওঠে সুখের। কাঁপা কাঁপা হাত দুটো চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে হঠাৎ মুখ ঢেকে নিল দুহাতের তালুতে। বুকের ভেতরের পাঁজরটায় বড্ড যন্ত্রণা, মনে হচ্ছে কাচের মতো ফাটল ধরতে শুরু করেছে, এখনই ছিঁড়ে খুঁড়ে রক্তক্ষরণ হবে। দুহাতে হাঁটু চেপে ঠোঁট কামড়ে ধরে সুখ, চোখ জ্বালা করছে, অশ্রুরা ভিড় জমিয়ে নিয়েছে কৌঠায়। কাঁদছিস? সেকেন্ড বাই মাথা তুলে ঘাড় বাঁকিয়ে তাকালো সুখ, একদম স্বাভাবিক, ঠোঁটে মৃদু হাসি, যেন কিছুই হয়নি। নিজস্ব ভাষায় জবাব করলো, না তো, চোখে ধুলোর মতো কিছু একটা পড়েছে, দেখো তো, জ্বালা করছে ভীষণ। বলার ফাঁকে ঠোঁট কেঁপে উঠল তুফার, চোখে সন্দেহ। মুখ থেকে তোয়ালে সরিয়ে বা কাঁধে ফেলে এগিয়ে এলো। সুখের থুতনিতে হাত রেখে মুখটা উপরে তুলতেই ঝর্ণার পানির মতো ঝরঝর করে দু চোখ ভরে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে। কিঞ্চিত ভয় পেয়ে গেল তুফা, এত পানি গলছে মানে সত্যি হয়তো কিছু পড়েছে, এতে চোখের ক্ষতি হতে পারে। দ্রুত হাতে পানি মুছে গভীর দৃষ্টিতে সুখের চোখদ্বয় ঘুরে ফিরে দেখে হতবুদ্ধির মতো চাইল সে। কিছুই তো দেখা যাচ্ছে না, তাছাড়া ধুলো ময়লা ঢুকলে এমন বিরামহীন অশ্রু গড়ায় নাকি? তুফা সংশয় নিয়ে সুখের চোখে চোখ রাখে। নিশ্চল দৃষ্টিতে চোখ পাকিয়ে আছে সুখ, অশ্রু সিক্ত চোখে তখনও গড়াচ্ছে জল। ইচ্ছ হেসে সরে আসে, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে জিভে ঠোঁট বিছিয়ে বুঝালো হাত নেড়ে, জলের সাথে ধুলো বেরিয়ে এসেছে হয়তো, এখন আর জ্বলছে না। আর ইউ শিওর? সন্দেহ গেল না স্বর থেকে। ওপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো সুখ, গলায় ওড়না জড়িয়ে বেড থেকে নেমে বুঝালো, আমি নিচে যাচ্ছি। গত রাত জেলা ছাড়ার কথা বললেও বর্ণকে আজ ভোরেও শিকদার নিবাসে দেখা গেল না। আজাদ সাহেব ছেলের দিকে গম্ভীর মুখে তাকিয়েছিলেন অনেকক্ষণ। পিস্তল থেকে একবার বেরিয়ে গেলে যেমন পুনরায় গুলি ফেরানো অসম্ভব, তেমনি একবার বর্ণের জবান থেকে কথা বেরিয়ে এলে তার নড়চড় হয় না সাধারণত। অথচ আজাদ সাহেবের সুযোগ্য পুত্র আফসিয়ান বর্ণ এখনও বাড়িতে। আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। বর্ণ অবশ্য বিশেষ আমলে নেয়নি চারপাশের আব্বু চাচ্চুর আম্মুর আর চোখে তাকানো দৃষ্টি। মাহির এসেছিল আদেশ পেয়ে, এখন ভদ্রলোকের সাথে গার্ডেনে। দাদু ভাই, তোমার হাতে এগুলা খামচির দাগ আইলো কোত্থেকে? হানিফা বেগম কথাটি বলার প্রায় অনেকক্ষণ কেটে গেল, অথচ বর্ণের জবাব মিলল না। এক মনে প্লেটের খাবার নাড়াচাড়া করার ফাঁকে সুখ কী ভেবে এক ঝলক চোখ তোলে হঠাৎ, পরপরই দ্রুত গতিতে নামিয়ে নেয়। তার দিকে সুচালু চোখে চেয়ে আছে লোকটা। একটা জঙ্গলি বিল্লি ছিল। জঙ্গলি বিল্লি? নিশ্চয়ই খুব ভয়ানক। দুহাতে গাল চেপে অবাক গলায় জানতে চাইল নুরা। বর্ণ সজোরে মাথা নাড়ায়, কোনো সন্দেহ নেই। মলম লাগাইছো?
ডাক্তার দেখানো লাগবো না? সাইড এফেক্ট না ইংলিশে কি যেন কয়, ওইটা হইব না? বর্ণ ভ্রুগুটে নিশ্চুপ মনে খাবার মুখে তোলায় সুখের দিকে চেয়ে বলল টেনে টেনে। হবে না গ্র্যান্ড মাম, আর না তো কোনো মলমের প্রয়োজন। অ্যান্ড ইউ নো হোয়াট, এর সিগনেচার বই বাড়াতে কিন্তু মন্দ লাগছে না। হুট করে কবজির নিচে কালচে নীলচে সরু আঁচড়ের রেখায় শব্দ করে অধর ছোয়ালো। মনি চোখে খেলা করছে ধূর্ততা। আচমকায় ঠোঁটে হাত রেখে খুসখুস সে উঠল সুখ। এই নাতনি, তোর আবার কি হইল? পানি খা। দু আঙ্গুলের ডগায় ঠেলে ছুঁড়ে মারতেই পানির গ্লাস বর্ণের প্লেটের পাশ থেকে স্লিপ খেয়ে সোজা সুখের হাতের নিকটে পৌঁছে গেল। একপল চোখ তুলে হেরফের না ভেবে গ্লাসের পানিটুকু পান করে নিল সুখ। হোয়াটস রং উইথ ইউ ফুল? সাবধানে খেতে হয়। বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে বহুদূর পালিয়ে যেতে চাইছিস, অথচ ঠিকমতো খাবারটাও খেতে শিখলে না আছো। কি বলো কাম্মা? পাগলকে উস্কে দেওয়ার মতো রুবায়েতকে শুনিয়ে বলল বাক্যটা। ভদ্রমহিলা মুহূর্তে চুপসে গেলেন, মুখ কালো করে। ঘন ঘন পল্লব ঝাপটে কান্না আটকানোর চেষ্টায় মশগুল হয়ে করুণ চোখে মেয়ের দিকে তাকালো। নুরা কোথাও চলে গেল পিলপিল পায়ে, পুনরায় ফিরে এলো, হাতে স্কেচবুক। বর্ণ, আমাকে বলো না জংলি বিল্লিটা কেমন দেখতে ছিল? সুরটা আবদারের। বর্ণের নজর ঘুরে ফিরে নিষ্প্রভ সুখের দিকে চলে গেল আনমনেই। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে বলল, একটি ইনোসেন্স। ফ্যালফ্যাল করে ক্ষণকাল তাকিয়ে স্কেচবুকে কি যেন আঁকলো নুরা, অতঃপর বলল আগ্রহ প্রকাশ করে, আর একটু বোকা, আর একটু ভীতু, ভীতু, তারপর একটু নিষ্ঠুর।